Shambhavi Productions. শাম্ভবী প্রোডাকশনের আজকে নিবেদন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের ছবিঘর। আমরা অনুরাগীদের ভালোবাসা ও সমর্থনকে পাথেয় করে এগোতে চাই। আপনারা ইতিমধ্যেই আমাদের প্রতিটি গল্পকে পছন্দ করেছেন, আর আগামী দিনেও করবেন বলেই আমরা বিশ্বাস করি। নতুন ধরনের বিষয়গুলোকে তুলে ধরতেই আমরা বেশি আগ্রহী। আপনাদের পছন্দের উপর ভিত্তি করেই আমরা আগামী প্রেজেন্টেশনগুলো আনতে ইচ্ছুক। আপনারা আপনাদের নিজস্ব লেখনী আমাদের মেল আইডিতে সেন্ড করতে পারেন। সমস্ত ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আসুন এবার জেনে নিই লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের সম্পর্কে কিছু কথা। সঞ্চারী ভট্টাচার্য জন্ম ৩রা জানুয়ারি ১৯৯০ সালে কলকাতায়। কলকাতা মধ্যমগ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই লিখতে ও পড়তে ভালোবাসেন। ইতিহাস বিষয়টি নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর লেখালেখির বিষয়টির প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন। নিজস্ব ফেসবুক গ্রুপে লেখালেখি করে জনপ্রিয়তা অর্জনের পর সাহিত্যের এক নতুন দিক আবিষ্কার করেন তিনি। ভৌতিক গল্পের ক্ষেত্রে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জনের পরে ভূতত্ত্ব ম্যাগাজিনে প্রথম লেখার সুযোগ পান ২০১৯ সালে। এরপর নিজস্ব ভৌতিক উপন্যাসটি প্রকাশিত হয় ২০২০ সালের কলকাতার বইমেলায় মেহেরুন্নেসা। খোয়াই পাবলিশিং হাউস থেকে এই সমাদরটি অর্জনের পরেও থেমে থাকেননি তিনি। ২০২১ সালে বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে কর্ণিকা ল্যাপটপ প্রকাশিত হয়েছে। এটিও একটি ভৌতিক উপন্যাস। প্রতিলিপি অ্যাপেও তিনি একজন টপ রেটেড লেখিকা। প্রতিলিপিতে তার পাঠক সংখ্যা প্রায় ৩.৫ লক্ষেরও বেশি। শুরু করতে চলেছি আজকের গল্প সঞ্চারী ভট্টাচার্যের ছবিঘর। তোমার হাতের কাজ তো অসাধারণ। প্রিয়দর্শিনী কথাটা শুনেই অবাক হয়ে গেল। এটাই তো সে শুনতে চেয়েছিল। এতদিনের পরিশ্রম যে আজ সার্থকতার দিকে, তা ভাবতেই ওর চোখে মুখে এক নতুন আনন্দ খেলে গেল। সত্যি বলছেন স্যার? ইন্দ্রনীল সরকার একগাল হেসে বললেন, যোগ্য মানুষকে পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারে না। তোমার প্রতিভার প্রতি আমার প্রথম থেকেই বিশ্বাস ছিল, এবং তুমি যে এই প্রতিভার জোরেই একদিন সাফল্যের শীর্ষে পৌঁছবে সেও আমি জানি। শোনো, বাজে কথা ছেড়ে বরং কাজের কথায় আসি। মুম্বাই ইন্টারন্যাশনাল আর্ট অ্যাসোসিয়েশনের দিলীপ বাবুর সাথে আমার এ বিষয়ে সেদিন ফোনে কথা হয়েছে। ক্যানভাস পেইন্টিংয়ের জগতে দিলীপ বাবুর নাম এখন শীর্ষে। পুরো নাম দিলীপ কুমার রায়। শুধু ভারতবর্ষই নয়, বিশ্বের বিভিন্ন স্থানেও তার হাতের কাজ কম সমাদৃত হয়নি। তোমার মধ্যেও আমি কম বেশি তেমন কিছুই দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস ওনার সাথে তোমার যোগাযোগ হলে আরও উন্নতি হবে তোমার। এমনিতেই ভারতীয় মেয়েদের প্রতিভা বিকাশের জায়গা শুধুমাত্র গৃহস্থালির মধ্যেই সীমাবদ্ধ থাকে। কত জনই বা সেই ডালপালা ভেদ করে এগোনোর জন্য সচেষ্ট হতে পারে। আমি এও জানি তোমার পরিবারের মধ্যে তেমন মানসিকতার ভিড়টাই বেশি। তাই একজন সুযোগ্য শিক্ষকের ভূমিকা পালনে আমি অন্ততপক্ষে কোনো কৃপণতা দেখাতে চাই না। তোমার পরিবারের ওই বন্ধ দরজার শিকলটা কেটে দিতে চাই। ওদের মানসিকতার সীমাবদ্ধতা যাতে তোমাকেও না বেঁধে ফেলতে পারে, সেই চেষ্টাটুকুই করলাম আর কি। বাকিটা বোঝার মতো বয়স এবং অভিজ্ঞতা দুই তোমার দ্বারা অর্জিত। কথাগুলি শেষ করে ইন্দ্রনীল বাবু ওনার সামনে রাখা একটি ক্যানভাসে কিছু অসম্পূর্ণ জায়গায় তুলির আঁচড়গুলিকে আরও যত্নের সাথে ব্যবহার করতে লাগলেন। প্রিয়দর্শিনী জানত এই মানুষ এমনিতেই স্বল্পভাষী। খুব কাছের মনে না করলে কোনোদিনই এতগুলি কথা পরপর এক নিঃশ্বাসে বলে যেতে পারতেন না। এগুলি যে শুধুমাত্র কথাই নয়, এর মধ্যে অনেক জটিল প্রয়াসও লুকিয়েছিল, তা বোঝার মতো ক্ষমতা প্রিয়দর্শিনীর হয়েছিল বৈকি। কত প্রতিভাই তো প্রতিদিন এই পৃথিবীর বুকে মরে যায়। তাদের প্রয়াস নিঃশ্বাস ত্যাগ করার আগে শুধু একবার বলে যায়, তুমি পারলে না।
আবার কারোর কারোর তো সেই সৌভাগ্য হয় না। প্রিয়দর্শিনী তাদের দলে না পড়লেও যে একদিন এই পথেরই পথিক হতে চলেছে তা সে ভালোভাবেই টের পেয়েছিল। তাই কতক্ষণে ওই শিকলটা কেটে বেরোতে পারবে সেই আশাতেই ছিল। ইন্দ্রনীলবাবু তার দিকে তাকাতেই তিনি বললেন, কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলে যে? আমি শেকল কেটে বেরোনোর যোগ্যতা আজ বোধহয় অর্জন করে ফেলেছি, তাই আমি সেটা নিজেই কেটে বেরিয়ে যেতে পারবো বলেই আমার বিশ্বাস। ইন্দ্রনীলবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, সামনের বৃহস্পতিবারের মধ্যে তোমায় চলে যেতে হবে। মুম্বাই অনেক বড় শহর প্রিয়দর্শিনী। মুম্বাইয়ের জুহুতে আশিয়ানা গার্লস হোস্টেলের সাথে আমার কথা হয়ে গেছে। ওখানে গিয়ে আমার কার্ডটা দেখিও। আশা করি ওরা তোমায় অবহেলা করবে না। দিলীপবাবু সবকিছু এই খামে রয়েছে, আর তার সাথেই রয়েছে বুধবার সকাল 10টার ফ্লাইটের টিকিট। তোমাকে নিজের মেয়ের মতো দেখছি। যদি পিতার দৃষ্টিতে দেখে থাকো তবে একটা কথাই বলবো, হার মেনে নিও না। জীবন কিন্তু সাফল্য সকলকে দেয় না, আর সবাই সেই সাফল্যকে ধরেও রাখতে পারে না। কাজেই সবসময় নিজের মনের কথা শুনবে, আর আগামীকে মুক্ত হস্তে বরণ করে নেওয়ার চেষ্টা করবে। সেই দিনটা প্রিয়দর্শনীর জীবনে এক উল্লেখযোগ্য দিন ছিল, কারণ প্রথমবারের জন্য কেউ তাকে চিনতে পেরেছিল, তার অন্তরটাকে আতশ কাঁচ দিয়ে দেখতে পেরেছিল। ক্যালকাটা আর্ট কলেজে যোগদানের সময় প্রিয়দর্শিনী কোনোদিন ভাবতেও পারেনি তার জীবনে এত বড় খুশির মুহূর্ত দরজায় এসে কড়া নাড়বে, তাও আবার এত শীঘ্রই। তার প্রচেষ্টাকে কেউ এভাবে সম্মান জানাবে, যাকে সে নিজের গুরুর আসনে বসিয়েছিল সেই মানুষটাই যে পিতৃসম কর্তব্য পালন করবেন, এই ধারণাটি যতবার মনে হচ্ছিল ততবারই জীবন গর্বিত হওয়ার আনন্দটা উপভোগ করবার সাহস দেখাচ্ছিল। কলকাতা শহরে সে নিষ্প্রাণ রাস্তাগুলি অচিরেই প্রাণ ফিরে পেয়েছিল সেদিন। বাঁধন ছাড়া আনন্দ বারবার ভিড় করতে চাইছিল, চুপিসারে এগিয়ে যাওয়ার তাগিদকে ত্বরান্বিত করতে চাইছিল। ক্লাস করে ফেরবার সময় গঙ্গার ধারের রাস্তাটিকেই সঙ্গী করে নিত প্রিয়দর্শিনী। সেই অভ্যেসটা সেদিনও ছাড়তে পারল না সে। মা বাবার কাছে কথাটা পারলেই যে একটা বড় করে না শুনতে হবে সে কথা সে আগেই ভেবে রেখেছিল। শিল্পীদের জীবনটা বোধহয় স্রষ্টা এভাবেই সাজিয়েছেন। হ্যাঁ এর পরিবর্তে না শুনতে তারাও বেশি অভ্যস্ত থাকেন। সেদিন উত্তরের অপেক্ষায় আর নিজেকে বেঁধে রাখতে মন চাইছিল না তার। বিকেলের পড়ন্ত আলোয় গা ভিজিয়ে নিতে বেশ লাগছিল। সূর্যের স্নিগ্ধ আলোটা সামনের বড় গাছের ফাঁক দিয়ে গায়ে এসে পড়তেই শরীর মন সবকিছুই যেন নতুন ছন্দে আন্দোলিত হয়ে উঠল। জীবনে এই সুযোগ বারবার দিলেই বোধহয় ভালো হতো। স্নিগ্ধ আলোর সন্নিপ কিছুক্ষণ গা ভিজিয়ে নিয়ে সন্ধ্যের চাদরখানা গায়ে এসে পড়তেই সে হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতেও যে এক যুদ্ধের পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হবে সেটি সে ভালোভাবে অনুভব করতে পারছিল। যথারীতি বাড়িতে পৌঁছে প্রতিদিনের আচার পালনরত মা খেতে দাও কথাটির পুনরাবৃত্তি না করেই নিজের ঘরে গিয়ে বসল প্রিয়দর্শিনী। বিষয়টি বাবার নজর এড়িয়ে গেলেও মায়ের নজর যে এড়াবে না তা বোঝার মতো সামর্থ্য ততদিনে প্রিয়দর্শিনীর হয়ে গেছিল। আদা দিয়ে মুড়ি মাখা আর বড় এক গ্লাস কফি হাতে মা দরজা দিয়ে ভিতরে ঢুকে এলেন। কি ব্যাপার, আজকের জরুরি তলব একেবারেই বন্ধ দেখছি। রোজকার সেই ফাটা বাঁশের মতো কণ্ঠস্বরটা আজ রাত বেমক্কা চালে গায়েব হয়ে গেল কেন? মন মেজাজ খুব খারাপ বুঝি, নাকি ইন্দ্রনীল বাবুর কাছে আজও বকা খেতে হয়েছে? মায়ের মুখের দিকে তাকাতেই চোখটা ছলছল করে উঠল প্রিয়দর্শিনীর। আজকে সে জীবনে যা করেছে, যতটুকু করেছে, সবই তার মায়ের জন্যই সম্ভব হয়েছে। বাবার ইচ্ছে ছিল তাকে ইঞ্জিনিয়ার বানানোর,
আর তারপর ভালো ছেলে দেখে 7 পাক ঘুরিয়ে দেওয়ার। কিন্তু মাই সেই ইচ্ছের বিরোধিতা দেখিয়েছিলেন এবং তার জন্যই প্রিয়দর্শিনীর চাপা কণ্ঠস্বর মুক্তির সুর খুঁজে পেয়েছিল। তাই মায়ের ওই সোহাগী চেহারাখানা সবসময় তার চোখের সামনে ভেসে উঠত। মায়ের জায়গা প্রকৃতপক্ষে কেউই নিতে পারে না। কিছুদিনের মধ্যেই মাকে ছেড়ে বহু দূরে পাড়ি দিতে হবে তাকে। সে কথা ভাবতেই চোখের কোণটা ভিজে গেল। যদিও মায়ের অনুমতির কথা তখনও জানা যায়নি, তবুও যাওয়ার প্রত্যাশা থেকেই সে আবেগপ্রবণ হয়ে উঠল। তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে মা। আজকে ইন্দ্রনীল বাবু আমাকে সেই স্বপ্নের পথে এগিয়ে দিয়েছেন, যা কেবলমাত্র আমার কল্পনা শক্তির অংশীদার ছিল। আমি কোনোদিন ভাবতেও পারিনি উনি নিজের সমস্ত কাজের দায়িত্ব নিয়ে আমাকে এত বড় উপহার পেতে সাহায্য করবেন। এই দেখো, সব কিছু পাঠিয়ে দিয়েছেন, নিজে হাতে সব ব্যবস্থা করে দিয়েছেন। এবার আমি সব রকমভাবে চেষ্টা করব লক্ষ্যে পৌঁছানোর। শুধু তোমাদের দুজনের অনুমতির প্রয়োজন। ঠিকই, কিন্তু তোর বাবা কি বলবেন? কথাটা সরাসরি বাবার কানে না গেলেও দরজার আড়ালে সে সব কথাগুলোই ওই লোকটির কানে পৌঁছে গেছিল। দরজাটা সজোরে খুলে ভিতরে এসে দাঁড়ালেন 5 ফুট 7 ইঞ্চির উচ্চতার সেই ভদ্রলোক। উচ্ছিষ্ট মেজাজে গলাটা ভারী করে বলে উঠলেন, বাবা বুঝি এতই পর? মেয়ে কি শুধু একা মায়ের? বাবার বুঝি তার উপরে কোনো অধিকার নেই? আমি কি কোনোদিন তোমাকে কোনো কাজে বাধা দিয়েছি? শুধু ভেবেছিলাম পাত্রস্থ করে বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবো। আমাদের একমাত্র সন্তানকে কোনোদিনই বিমর্ষ দেখতে চাইনি। তা কবে যাবে শুনি? কালে কালে আমরাও না হয় মুম্বাইতে শিফট করে যাব, কি বলো মিতা? সেদিনটায় প্রিয়দর্শিনীর মুখটা দেখার মতো ছিল। ঈশ্বর যেন আশীর্বাদের হাত দুটি ওর মাথার উপরে এসে রেখেছিলেন স্বয়ং। এরপর ছিল মুম্বাইতে পা রাখার অপেক্ষা। সেই দিনটাও চলে এলো। প্রিয়দর্শিনী সব গোছগাছ করে এয়ারপোর্টের সিঁড়িটা বেরোতেই একবার পিছন ফিরে তাকালো। মা বাবা দুজনেরই চোখটা ছলছল করছিল। তবে এমন এক অনুভূতি কোনো দিন হয়নি। সেদিন তেমনই একটি অনুভূতি হয়েছিল প্রিয়দর্শিনীর। মনে হচ্ছিল ওই মানুষগুলির সাথে আর দেখা হওয়ার সুযোগ মিলবে না। এতটা দূরত্ব কেন মনে হয়েছিল তা সেদিন বোঝা না গেলেও আগামীতে অনেক কিছুই অপেক্ষা করছিল। কথায় বলে, আমরা যেখানেই যাই না কেন ভাগ্য আমাদের সাথেই যায়। সেদিন অজান্তেই ভাগ্য প্রিয়দর্শিনীর কাছে ধরা দিয়েছিল। কিন্তু ভাগ্যকে পায়ে ঠেলে এগোতেই সেদিন স্বচ্ছন্দ অনুভব করেছিল সে। মা বাবা কেউ আসেননি? আশিয়ানা গার্লস হোস্টেলের মহিলা কেয়ারটেকারটি জিজ্ঞাসা করাতেই প্রিয়দর্শিনী বলল, না, আসলে বাবার অফিসের কিছু কাজ আছে আর মায়েরও কিছু কাজ আছে, তাই ওদের আর ব্যস্ত করিনি। আমি এখানের কিছু কাজ মিটিয়ে যদি ফিরে যেতে পারি তাহলে তো ভালোই হয়। সবটাই অনিশ্চয়তা, বুঝলেন? আচ্ছা শুনুন, আমি এখানেই থাকবো কিছুদিন। তা কতদিন থাকবেন? কেন, ইন্দ্রনীল সরকারের সাথে আপনার কথা হয়নি? হ্যাঁ, কলকাতা থেকে ওই নামে একজন ফোন করেছিলেন। হ্যাঁ, আমার জন্যই হয়তো করেছেন। আমি এখানে থাকতে পারবো তো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আচ্ছা, কিছুদিনের থাকা খাওয়ার খরচটা আজই আপনাকে ডাউন পেমেন্ট করতে চাই। কারণ সকালবেলা বেরিয়ে যাওয়া থাকবে, তারপর সারা দিন এদিক সেদিক ঘুরে বেড়াতে হবে আমায়। ফিরতে ফিরতে হয়তো প্রতিদিনই রাত হবে। তাই আগামী 15 দিনের টাকাটা আমি আপনাকে আগাম দিয়ে যেতে চাই। তার আর কোনো প্রয়োজন নেই। ইন্দ্রনীল বাবু আগামী 1 মাসের সমস্ত ভাড়া মিটিয়ে দিয়েছেন। দোতলার ডান দিকের
প্রথম ঘরটাতেই আপনি থাকবেন। এই নিন চাবি। আপনার পাশের ঘরে 3টে মেয়ে আছে। রাত্রে কিছুর প্রয়োজন হলে ওদেরকে জানাতে পারেন, কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে এই নিন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখুন। আর কোনো সমস্যায় পড়লে ফোন করে নিতেই পারেন। আসলে বুঝতেই পারছেন, একই তো মুম্বাই শহর, তারপর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানসিকতার সব মানুষজন এখানে কাজের সূত্রে আসেন। আর মেয়েদেরকে তো আপনি জানেনই, তারপর কর্মজীবী হলে তো তাদের মেজাজ একেবারে সে তুঙ্গে। তবে কি জানেন, আমি একটু পুরনো পন্থার মানুষ। আমি আবার মদ গাঁজা নেশা ভান করা একদম পছন্দ করি না। বাড়ি থেকে যখন আসে তখন তো সবাই সতী সাবিত্রী থাকে, কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই মুম্বাইয়ের হাওয়া গায়ে যেই লাগলো বেশ পরিবর্তন হয়ে যায়। সেই জন্য দেখুন, ওই বাইরে বোর্ডটা টাঙিয়ে সব কিছু নিষেধ করে দিয়েছে। এখন বেশ নিশ্চিন্ত, কোথাও কোনো অসুবিধে নেই। চিন্তা করবেন না, আমার তরফ থেকে এমন ভয়ের কোনো কারণ নেই। আমি এসব একেবারেই পছন্দ করি না। আর তার থেকেও বড় কথা, আমি একজন পেইন্টার, অসময়ে ছবি আঁকতেই বেশি ভালোবাসি। বাহ, ভালো। তবে মুম্বাইয়ের কথা কিছুই বলা যায় না। এখানে একটু সাবধানে থাকবেন ম্যাডাম। সবাই বলেন এটা নাকি মায়া নগরী। এখানে কত স্বপ্ন পূরণ হয়, আবার দিনের শেষে ভেঙেও যায়। এখানে এমন অনেক কিছুই আছে যা আপনাকে আকর্ষিত করবে, তবে সেদিকে ধাবিত হয়ে যাবেন না। এই মায়ানগরী যেমন দেয়, তেমন কিন্তু দেওয়ার চেয়েও বেশি অনেক কিছু কেড়েও নেয়। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাববেন কিন্তু। মহিলাটি চলে গেলেন। প্রিয়দর্শিনীর হাতে তখন দরজার চাবিটা। আনমনে কথাগুলো ভাবতে ভাবতেই দরজা খুলে ঢুকলো প্রিয়দর্শিনী। ঘরের ভিতরে একটা খাট রাখা ছিল, একটা ছোট টি টেবিল আর একটা চেয়ার, সাইড করে রাখা একটা আলমারি। ঘরটা আয়তনে ছোট হলেও বেশ সুসজ্জিত ছিল। প্রিয়দর্শিনী অগোছালো ব্যাপারটা এমনিতেই খুব একটা পছন্দ করত না। বাড়িতে খাটের ওপর একটা কাগজ পড়ে থাকলেও সেটা টেবিলে সাজিয়ে রাখত। ওর সবকিছুই ফিটফাট ভালো লাগতো। এই বিষয়টি অবশ্য মায়ের কাছ থেকেই শেখা। প্রিয়দর্শিনীও সেই পথেরই পথিক। ঘরে ঢুকেই ফ্যানের সুইচটার দিকে হাত বাড়ালো সে। লাইট পাখা সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখে নেওয়াটাও জরুরি ছিল। শত হলেও নতুন জায়গা। এগুলো ঠিকঠাক করতে করতেই হঠাৎ মোবাইলটা বেঁচে উঠল। মোবাইলের স্ক্রিনে ইন্দ্রনীল সরকারের নামটা ভেসে উঠতেই হাত চলে গেল সেদিকে। কৃতজ্ঞতায় মাথা নিচু করে ফোনটা হাতে তুলে নিল প্রিয়দর্শিনী। সহাস্য ভঙ্গিতে হ্যালো বলতেই ওপাশ থেকে একটি আবেগী কণ্ঠস্বর ভেসে এলো। আমি 1 মাসের মতো সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। আশা করছি এর মধ্যে সব কাজ হয়ে যাবে। আর কোথায় কোথায় আসার কথা জিজ্ঞাসা করতে পারিনি। তুমি ঠিকঠাক পৌঁছছো তো? হ্যাঁ স্যার, এইমাত্র হোস্টেলে পৌঁছলাম, সব দেখেও নিলাম, মোটামুটি সব ঠিকই আছে। এবার একটু রেস্ট নেব। হ্যাঁ, বেশ, তাই করো। আমি আর আজকে বিরক্ত করছি না। আর একটা কথা, আগামী সপ্তাহে যে কোনো একটা উইকডে দেখে দিলীপ বাবুর সাথে যোগাযোগ করে নিও। আমি তোমার কথা এমনিতে ওনাকে বলে রেখেছি। আশা করছি কোনো অসুবিধে হবে না তোমার। বেশ বেশ। ফোনটা রেখেই প্রিয়দর্শিনীর মনে হলো মা বাবার কথা। তাদেরকেও তো জানাতে হবে, তারাও তো চিন্তা করছেন। কথাটা ভাবতেই সে লক্ষ্য করলো মায়ের ফোন ঢুকছে। হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি, তুমি নিশ্চিন্তে থাকো। এখানে সব কিছু ঠিকঠাক আছে, জায়গাটাও বেশ ভালো। গার্লস হোস্টেলে 2 তলার একটা ঘর পেয়েছি।
এখান থেকে শহরটাও বেশ দেখা যায় জানো, পাশেই রাস্তা। আমি ভালোভাবে পৌঁছে গেছি মা, তুমি এত ভেবো না। আমি একটু ফ্রেশ হইনি, রাতের খাবারটা খেয়ে আমি তোমায় ফোন করছি, কেমন? আচ্ছা, করবি কিন্তু। হ্যাঁ রে বাবা। রাতের খাওয়া দাওয়া সেরে বারান্দায় এসে দাঁড়ালো প্রিয়দর্শিনী। মুম্বাইয়ের সদা ব্যস্ত জনজীবনের এক বাস্তব অভিজ্ঞ চোখে পড়তেই তার মনে হলো মানুষ এত ব্যস্ত থাকতে পারে কিভাবে। সবাই দৌড়াচ্ছে, কিসের খোঁজে? অর্থ উপার্জনের নেশাটা যেন মুম্বাইয়ের জনজীবনের মধ্যে প্রকৃষ্ট হয়ে ধরা দিচ্ছিল। হঠাৎ সিঁড়িতে কিছু পায়ের শব্দ শুনতেই প্রিয়দর্শিনীর মনটা অন্যমনস্ক হয়ে উঠল। চোখ পড়তে দেখলো কিছু মহিলা হন হন করে পা চালিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছিলেন, যে তারা পাশের ঘরেই থাকেন। অনেকগুলি কথার মাঝখানে যে কথাটি সবচেয়ে আকর্ষণীয় ছিল সেটি ছিল কিছুটা এরকম। গ্লোবাল রিলিজে চল না, একদিন রাতের শো দেখে আসি। সবাই বলে নাকি ওখানে অদ্ভুত কিছু ঘটে। না বাবা, আয়া দিন কোনো না কোনো বিপদের ঘটনা শুনি। এছাড়াও আগে এমন অনেক ঘটনা ঘটেছে শুনেছিলাম, যা আমার একটু স্বাভাবিক বলে মনেই হয়নি। না না, কোনো দরকারই নেই, ছাড় না, বাদ দে। আমরা না অন্য কোথাও সিনেমা দেখে নেব। জানিস তো, মানুষের বলা কথা অনেক সময় না সত্যি হয়ে যায়। লোকজন যে সবসময় হাওয়ায় ভাষা কথাতেই বিশ্বাস করে এমনটা কিন্তু কোনোদিন ভাবিস না। আমরা তো দৃশ্যমান কিছুর থেকেও অদৃশ্য জিনিসের প্রতি যেন কেমন সবচেয়ে বেশি ভয় পাই। তার চেয়ে ভালো এসব না যাওয়া, এসব না দেখা। এসব জায়গায় গেলেই বরঞ্চ বিপদ হয়ে যেতে পারে। ছাড় না, বাদ দে। এসব কথা বলতে বলতে ওরা ঘরের দরজা খুলে ভিতরে চলে গেল। ঘরে ঢুকেও এই বিষয় নিয়ে আলোচনা চললেও সেটি আড়ালে থাকা প্রিয়দর্শিনীর কানে গেল না। নতুন শহরে এসেই এক অদ্ভুত অভিজ্ঞতার শিকার হতে হলো তাকে। তবে এসব দিকে মন না দেওয়াই যথার্থ হবে বলে মনে করল সে। এমনিতে ক্যানভাস পেন্টিং এর দিকে ঝোঁক থাকলেও গ্রাফিক ডিজাইনের দিকেও আকর্ষণটা বেশ ভালোভাবেই কাজ করছিল। একটা সময় এই সুবাদেই বইটা নিয়ে নাড়াঘাটা করতে লাগলো প্রিয়দর্শিনী। একাধিক বিষয় নিয়ে চর্চা করতে পারলে জ্ঞানটাও বাড়ে, আর তার পাশাপাশি মানুষের কাছে নিজেকে আরো পরিষ্কারভাবে তুলে ধরা যায় বলেই তার বিশ্বাস ছিল। বইটা মুখের সামনে ধরতেই চোখটা বন্ধ হয়ে গেল। বইটা বুকের ওপর রেখেই সেদিন রাত কাবার হয়ে গেল। সকালবেলা হতেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ম্যাডাম আছেন নাকি? ও ম্যাডাম, শুনছেন? তড়িঘড়ি করে উঠতেই এক রাশ মিষ্টি হাসি নিয়ে দাঁড়ানো এক ভদ্রলোকের সাথে সাক্ষাতের সৌভাগ্য হয়ে গেল প্রিয়দর্শিনীর। কিছু বলার আগেই মুখের কাছে চায়ের পেয়ালা ধরলেন সেই ভদ্রলোক। আপনার চা ম্যাডাম, তুলসী পাতা আর আদা দিয়ে বানানো। মাথা পুরো ছেড়ে যাবে। দিনে দুবার আসবো, 10 টাকা করে দুবেলা, মানে 20 টাকা দৈনিক। অসুবিধা নেই তো? একবার খেয়ে দেখুন, বারবার চাইবেন। লোকটির কথাগুলি শুনে হাসি পেয়ে গেল প্রিয়দর্শিনীর। ওই রকম ভাবে কথা বলার শক্তি সচরাচর সকলের দ্বারা অর্জিত হয় না। পাক্কা বিজনেসম্যান না হলে এমন করে বলা মুশকিল। ব্যবসা ছোট হোক বা বড়, বিক্রি করতে জানতে হয়। লোকটির হাত থেকে চায়ের পেয়ালাটা নিজের হাতে নিয়ে একগাল হেসে ঘাটটা নাড়িয়ে মঞ্জুরি দিতেই লোকটি আরো খুশি হয়ে গেলেন। আপনি প্রথম দিনেই এতটা ভদ্রতা দেখিয়েছেন ম্যাডাম, তাই একদিনের চায়ের দাম মুকুব করে দিলাম। আপনার হাসিটা ভারী মিষ্টি। আপনার উদারতাই প্রমাণ করে আপনি কত বড় মনের মানুষ। আমার নাম রাজীব আছে, অমিতাভ বচ্চনের বড় ফ্যান, তাই হেয়ার স্টাইল থেকে শুরু করে সবকিছু ওনার মতোই রাখবার চেষ্টা করছি। কিন্তু জানি না চায়ের ব্যবসা করে কোনোদিন বিগ বির মতো জীবন কাটাতে পারবো কিনা। কিন্তু উনি সব সময় বলেন, হিম্মত করনে वाले की कभी हार नहीं होती। তাই বিশ্বাস
এই ব্যবসায় একদিন আমার জীবনে রং নিয়ে আসবে। কি বলেন? আজ এখানেই, আবার দেখা হবে। আরো অনেকগুলো ঘরে যেতে হবে। সবাই তো আর আপনার মতো এত মিষ্টি নয় ম্যাডাম। তাদের মেজাজ দেখলে শ্রী অমিতাভ বচ্চনও হয়তো ভয়ে কাঁপবেন। নিন, চললাম। কথাগুলি ঝড়ের গতিতে বলেই লোকটি চলে গেলেন। পায়ের দ্রুততাই প্রমাণ করে দিচ্ছিল লোকটি বহুদূর যাবেন। অর্থ ও প্রাচুর্য একদিন তার আঙিনাতেও উপচে পড়তে যে বাধ্য। লোকটিকে দেখে প্রিয়দর্শিনীর কলেজ লাইফের এক বন্ধুর কথা মনে পড়ে গেল। আকাশের সাথে সে এমনভাবে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে দিত। ওর যখনই মন খারাপ হতো তখনই আকাশ এইভাবে এসেই হিজি বিজি কথার জালে জড়িয়ে ঠিক মন ভালো করে দিতে পারত। কিন্তু তারপর ছেলেটির সাথে ওর আর যোগাযোগের কোনো সুযোগ হয়নি। মনে মনে প্রিয়দর্শিনী তাকে বন্ধুর চেয়ে অনেক বেশি কিছুই ভাবতে শুরু করেছিল। তবে মনের কথাগুলি বলে ওঠার আগেই আকাশ দেরাদুনে চলে যায়। তারপর আর যোগাযোগের কোনো অবকাশ হয়নি। এগুলো ভাবতে ভাবতেই চায়ের পেয়ালায় চুমুক দিল সে। প্রথম সিপেই মনটা একেবারে ভরে গেল। সত্যি, লোকটির কথার প্রকৃষ্ট প্রমাণ কিন্তু তার কাজেও পাওয়ার মতোই। চায় চুমুক দিতেই না হলে মন ভরে যেত না। এক চুমুকে সবটুকু ক্লান্তি কোথায় যেন গায়েব হয়ে গেল। মাথাটা ঘোরাতেই হঠাৎ টেবিলের ওপরে রাখা মোবাইল ফোনটার দিকে চোখ গেল। গো গো শব্দ করছিল যন্ত্রটা। ভাইব্রেশনে রাখলে এমনটাই হয়। হাতে তুলে নিতেই দেখলো মুম্বাই ইন্টারন্যাশনাল আর্ট কলেজের ফোন। বুঝতে অসুবিধা হলো না কার ফোন আসতে পারে। হ্যালো বলতেই ওপাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। আমি দিলীপ কুমার রায় কথা বলছি। আমি কি প্রিয়দর্শিনীর সঙ্গে কথা বলছি? কথাটা শুনতেই টেবিলের ওপরে আধ খাওয়া চায়ের কাপটা রেখেই একটু নড়ে চড়ে বসলো প্রিয়দর্শিনী। হ্যাঁ স্যার, আমি প্রিয়দর্শিনী। কি সৌভাগ্য আপনি নিজেই যোগাযোগ করেছেন। আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আমার ইন্দ্রনীল দিয়েছে। ও এক সময় আমার ছাত্র ছিল। শোনো, বরং কাজের কথায় আসি। আগামী সপ্তাহে মঙ্গলবার আমি লন্ডনে ফিরে যাচ্ছি। আমার পরিবার ওখানেই থাকে। কিছু আর্জেন্ট কাজ থাকায় আমায় চলে যেতে হচ্ছে। তবে তোমার সাথে দেখা না করে আমি যাব না। আমি ইন্দ্রনীলকে কথা দিয়েছি। তুমি কি আজকে বেলা 3টে নাগাদ একবার আমার অফিসে আসতে পারবে? আজকে শরীরটা ভালো না থাকায় কলেজে যাইনি, বুঝলে? আর না হলে ওখানেই সাক্ষাৎ করতাম। ভয় নেই, আমি খারাপ লোক নই। অচেনা জায়গায় প্রথম এসে কারোর বাড়িতে আসাটা তোমার কাছে সংকটজনক, কিন্তু আমি নিরুপায়। এরপর 3 দিনের সেমিনার আছে। আমি আর সময় দিতে পারবো না। আমাকে কলেজ থেকে এই ফ্ল্যাটটা দেওয়া হয়েছে। আশিয়ানা থেকে আমার বাড়ি এই ধরো 8 ঘন্টার রাস্তা। আমার ঠিকানা 30A মাতঙ্গি হাউজিং কমপ্লেক্স, জুহু। যে কোনো অটো বা ক্যাবকে বললেই সোজা আমার বাড়ির সামনে তোমায় পৌঁছে দেবে। তুমি তাহলে সময় মতো চলে এসো, কেমন? হ্যাঁ স্যার, আমি আসছি। প্রিয়দর্শিনী দেখলো হাতে মাত্র ঘন্টা 2 সময় আছে। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ল। যথাসময়ে গন্তব্যে পৌঁছতেই কলিং বেল প্রেস করবার আগেই দরজা খুলে গেল। আরে তুমি এসেও গেছো? হ্যাঁ, মানে না, মানে আসলে কি ঠিক জায়গায় এসেছে কিনা সেটাই বুঝতে পারলাম না। হ্যাঁ, তুমি ঠিক জায়গাতেই এসেছো প্রিয়দর্শিনী। আমি একটু পাশের ঘরে যাচ্ছিলাম। আসলে চিনি শেষ হয়ে গেছে, সেটা আনতেই যাচ্ছিলাম। সরি, আসলে এভাবে আলাপ করতে হলো তোমার সাথে। প্লিজ কিছু মাইন্ড করো না। আমি একটু চিনিটা নিয়ে আসি। তুমি বরং ভিতরে বসে বইগুলো একটু দেখো। আচ্ছা বেশ, আমি ভিতরে বসে বইগুলো দেখি। আর সেই ফাঁকে স্যার আপনি বরং হাতের কাজটা সেরে আসুন।
লোকটি পাশের ফ্ল্যাটে চলে গেলেন। প্রিয়দর্শিনী ঘরে ঢুকতেই অসাধারণ সব শোপিস নজরে পড়ল। সেগুলো হাতে নিয়ে মনোযোগ সহকারে দেখবার প্রচেষ্টা করতেই হঠাৎ একজন বলে উঠলেন, কি বুঝছো? পিছনে চোখ যেতেই সে দেখল দিলীপবাবু এসে দাঁড়িয়েছেন, হাতে একটা ছোট্ট বাটি। আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? হ্যাঁ, আসলে আজকে উনি খুব একটা গল্প করেননি, না হলে অন্যদিন আধ ঘন্টার আগে ফিরতে পারি না। তুমি চা বা কফি কোনটা প্রেফার করো? আমি বানিয়ে দিচ্ছি। না না স্যার, আপনাকে ব্যস্ত হতে হবে না। আমি বাড়ি থেকে চা জল খাবার সব খেয়েই এসেছি। আর চা বা কফির তেমন নেশাও নেই, কখনো সখনো খাই আর কি। যখন খুব মাথা ধরে তখন বেশিরভাগ সময় গ্রিন টি খাই। বাহ, খুব ভালো। আমি আবার চায়ের পোকা, ঘন ঘন চা খাবার নেশা আমার। চা না খেলে আমার কাজে মনই বসে না। সারাদিন ধরে আঁকার কাজ করতে হয় তো। হ্যাঁ, সে তো ঠিকই। নাও, বইগুলো দেখো প্রিয়দর্শিনী। প্রায় 10-15 মিনিট ধরে বইগুলিকে নেড়ে চেড়ে দেখতে লাগলো সে। ততক্ষণ দিলীপবাবু মোবাইলে মুখ গুজে কাজ ছেড়ে নিচ্ছিলেন। প্রিয়দর্শিনী বলল, সবটা আমার ক্ষমতার মধ্যে না থাকলেও চেষ্টা করলে উদ্ধার করতে পারবো। ব্যাস, এই স্পিরিটটাই তো আমি দেখতে চেয়েছিলাম। দেখো, এখানে লাল কালিতে কিছু পাতা শনাক্ত করা আছে। তুমি নিজের দক্ষতায় যতটা পারো কাজগুলো কমপ্লিট করে ইন্টারন্যাশনাল আর্ট কলেজের সেমিনারে আগামী মাসের মধ্যে জমা দিয়ে আসার চেষ্টা করো। আগামী মাসের শেষের দিকে একটা আর্ট এক্সিবিশন আছে। বিদেশ থেকে বহু এজেন্সির লোকেরা আসবেন। বহু নবীন আর্টিস্টকে তারা ইংল্যান্ডের আর্ট ইনস্টিটিউটে চাকরিতে নিয়োগ করতে চান। যাদের হাতের কাজ ভালো লাগবে তারাই এই পদে আসীন হওয়ার সুযোগ পাবে। আমি কিন্তু অলরেডি তোমার নাম রেফার করে দিয়েছি। আমার স্থির বিশ্বাস তুমি এ কাজে সফল হবেই। একবার সিলেকশন হয়ে গেলে আর পিছন ফিরে তাকাতে হবে না তোমায়। যাও, এখন থেকেই তাহলে কাজে লেগে পড়ো। হাতে সময় পাবে এই ধরো 1 মাস মতো। এর মধ্যে 2টো ছবির কাজ কমপক্ষে শেষ করে সাবমিট করার চেষ্টা করো, বুঝলে? সাধারণত এই ধরনের কাজ একটার বেশি পারাটা সম্ভব নয়, কিন্তু আমার বিশ্বাস তুমি অনায়াসেই করে দিতে পারবে। যাওয়ার সময় এই গ্লোবাল রিলিজ সিনেমা হলের সামনে থেকে কিছু তুলি আর কাগজ কিনে নিও। এখানে ওটাই সব থেকে ভালো দোকান। আপনি কোন সিনেমা হলের নাম বললেন? গ্লোবাল রিলিজ। কেন বলো তো? না, আসলে এই নামটাই আমার হোস্টেলের কিছু মেয়ের মুখে শুনছিলাম, সেই জন্যই আর কি। ও আচ্ছা আচ্ছা, বেশ। তোমার বাড়ি যাওয়ার রাস্তাটা পড়বে ওই ত্রিবেণী চকের থেকে নেমেই। ঠিক ডান দিকের রাস্তা ধরে একটু এগোলেই দেখবে গ্লোবাল রিলিজ। ওটির সামনেই আছে সিলিকন আর্ট অ্যান্ড ক্রাফট এম্পোরিয়াম। ওখান থেকে কিনে নিও। সস্তায় খুব ভালো মানের জিনিসপত্র রাখে ওনারা। ঠিক আছে। আরে আরে আরে, এইসব আবার কি? কেন, পায়ে হাত দিতে পারি না বুঝি? না, পারো না। তুমি তোমার নিজের চেষ্টাতে আজ এত কিছু করার জায়গায় এসেছো। আমি শুধু তোমায় পথ দেখালাম মাত্র। তোমার কাছে টাকা আছে তো এই জিনিসগুলো কেনার? না থাকলে বলো, আমি দিয়ে দিচ্ছি। আহা, অসুবিধা নেই, পরে মিটিয়ে দিও অনলাইনে। তুমি তো আর জানতে না জিনিসগুলো কিনতে হতে পারে, তাই এত টাকা নিয়ে হয়তো বেরোওনি। না স্যার, আমার কাছে ক্রেডিট কার্ড আছে, এছাড়া টাকাও আছে, তেমন কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, আমি আসলাম। তবে আবার সাক্ষাৎ হবে আপনার সাথে। হ্যাঁ, সাবধানে থেকো প্রিয়দর্শিনী। দিলীপবাবুর কথা মতো গ্লোবাল রিলিজ নামক সিনেমা হলের সামনে পৌঁছাতেই এক নতুন বিপত্তির শিকার হলো প্রিয়দর্শিনী। সিনেমা হলের সামনে জমাট বাঁধা মাথার শাড়ি। হলটির পাশেই রয়েছে সেই আঁকা সরঞ্জামের দোকানটি। নজরে এলো, তাকে এড়িয়ে মনটা সিনেমা হলের দিকে এগিয়ে যেতে চাইল।
পা বাড়ানোর আগে হঠাৎ গার্লস হোস্টেলের সেই মহিলাটির কথা মনে আসতেই একবার থমকে দাঁড়ালো সে। মনটা ক্ষণিকের জন্য লুকিয়ে থাকা ভয়কে দু হাতে ঠেলে সরিয়ে দিতে চাইল। প্রিয়দর্শিনীকে যেন কোনো এক শক্তি সেদিন বারবারই অজানা রহস্যের সন্ধান খুঁজে বার করার জন্য টেনে নিয়ে যাচ্ছিল। তা সে ভালোই টের পাচ্ছিল। অছিলায় সবই আমাদের জীবনে ঘটে যায়। সময়ের কতটুকুই বা সেই বাধা অতিক্রম করার সাহস যোগায়। গহীন মনের মধ্যে যখন কোনো বিষয় নিয়ে ভয় কাজ করে, তখন আমাদের সেটি শুনে নেওয়াই যথার্থ কাজ হয়। নিডার এই মেয়েটির মনের কথা না শুনেই সেদিন সাহসের সাথে পরিস্থিতির মোকাবিলা করতে চেয়েছিল। ভিড় ঠেলে এগোতেই নজরে পড়ল বেশ কিছু পানসে হয়ে যাওয়া মুখের শাড়ি। সামনেই সাদা চাদরে মোড়া একটি দেহ পড়ে থাকতে দেখে ভয় কেঁপে উঠল সে। এপাশ ওপাশ থেকে কিছু উড়ো কথা কানে আসতেই আরো বেশি মাত্রায় শঙ্কিত হয়ে গেল প্রিয়দর্শিনী। কাল রাতের শোয়ের টিকিট কেটেছিল নিশ্চয়ই। মা তাল সালা, এসব লোকগুলো না নিজের দোষেই মারা যায়। আর যখন জানে এই সিনেমা হলের বাইরে লেখাই আছে রাতের শো দেখতে এলে দায়িত্ব আপনার নিজের, তখন কিভাবে যে এরা এত ঝুঁকি নেয় কি জানি বাবা। আরে সিনেমা হলের কর্তৃপক্ষরাই বা কি, একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে দেখেও চুপচাপ মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। নিজেদের কোনো বোধ নেই বুঝি নাকি বাবু? রাতের শো রাখবার দরকারটাই বাকি, যত সব অঘটন ঘটে। কিছুক্ষণ বাদেই প্রিয়দর্শিনী লক্ষ্য করল কালো কোট পরা এক ভদ্রলোক সিনেমা হলের ভেতর থেকে বেরিয়ে আসছেন। আপনারা সবাই দয়া করে একটু শান্ত হন। দেখুন, এটা মাল্টিপ্লেক্স। আমাদের ব্যবসার প্রয়োজনে সারা রাতই আমাদের সিনেমা হল খোলা রাখতে হয়। সকলের সাথে এমনটা হয় না। আজ বহুদিন পরে এমনটা হতে দেখলাম। আজ প্রায় 6 মাস আগে এরকম একটা ঘটনা ঘটেছিল। পুলিশকে আমরা ডেকে পাঠিয়েছি, একটু বাদেই হয়তো এসে পড়বে। আপনারা দয়া করে শান্ত হন। ভদ্রলোকটি কথাটি শেষ করেই সামনের দিকে তাকালেন। একটি পুলিশের ভ্যান সিনেমা হলের সামনে এসে দাঁড়ালো। লোকজনের ভিড় ঠেলে এগিয়ে এলেন কিছু খাকি পোশাকের লোক। সরে যান, সরে যান, আমাদের বিষয়টা দেখতে দিন। পুলিশের বড়বাবুর মুখে কথাটা শুনতেই লোকগুলো পিছিয়ে গেলেন। প্রিয়দর্শিনী অনেক দূর থেকে এই বিষয়টা লক্ষ্য করছিল। বড়বাবুর মুখটা দেখা মাত্রই ওর একজনের কথা মনে পড়ে গেল। তার চেহারার সাথে যথেষ্ট মিল ছিল এই মানুষটির। আরে আকাশ না? এক্সকিউজ মি, আই ডোন্ট নো ইউ। আপনার নামটা জানতে পারি? তুই আমায় চিনতে পারছিস না? হায় ভগবান, আমি তোর সেই প্রিয়দর্শিনী। ও মাই গড, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তুই এখানে কি করছিস? আচ্ছা চল, আমার গাড়িতে ওঠ। এই তোমরা বডিটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, কাজটা শেষ করে আমি আসছি। প্রিয়দর্শিনীকে গাড়িতে বসিয়ে আকাশ রওনা দিল একটি কফি শপের উদ্দেশ্যে। দীর্ঘ সময় পর দুজনের দেখা, তাও আবার এরকম একটি অদ্ভুত মুহূর্তে। গাড়িটা একটি বড় কফি শপের সামনে এসে দাঁড়ালো। মুখোমুখি বসতেই আগের সব কথা মনে পড়ে গেল দুজনেরই। ক্ষণিক পরেই আকাশ বলে উঠল, কতদিন বাদে তোর সাথে সাক্ষাতের সুযোগ হলো। ভাবতেও পারিনি পৃথিবীর কোনো এক প্রান্তে ফেলে আসা অতীতকে আবার চোখের সামনে এভাবে দেখতে পাবো। প্রিয়দর্শিনী একটু লাজুক দৃষ্টিতেই তাকিয়ে বলল, সেই যে দেরাদুনের হাওয়ায় মিশে গেলি, তারপরে আর সেভাবে কোনো খোঁজ খবরই পেলাম না। ফেসবুকে বহুবার সার্চ করেছি, কিন্তু কোনোদিনই কোনো হুদিশ পাইনি সেভাবে। কিভাবে সবার অলক্ষ্যে চলে গেলি তা বুঝতেই পারলাম না। এই তো পুলিশের ট্রেনিং নিতে চলে গেছিলাম শুধু দেরাদুনে। সেখান থেকেই ট্রেনিং নিলাম পাক্কা 2 বছর। দীর্ঘ সময়ের ব্যবধানে পরিবারের কারোর সাথেই সাক্ষাতের তেমন সুযোগ হয়নি। আর আমাদের চাকরিতে সোশ্যাল মিডিয়ায় নাম করার চেয়ে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে বেশি সজাগ থাকাটাই গুরুত্বপূর্ণ। রিপোর্ট দিতে হয় পুঙ্খানুপুঙ্খ, কাজেই সমস্যাটা আরও অনেকখানি বেশি।
এরপর পরীক্ষা দিতে দিতে আজ এসপির আসনে বসতে পেরেছি। সারা ভারত জুড়ে চষে বেড়ানোর পর এখন মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চে পোস্টিং। প্রিয়দর্শিনী ডান দিকে মুখটা ঘুরিয়ে কোনো কিছুকে এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বলল, বিয়ে করেছিস নিশ্চয়? কথাটা শোনা মাত্রই আকাশ একটু থমকে গেল, তারপর বলল, এই প্রশ্ন যে আমার মাথায় খেলেনি এমনটা নয়, তবে যদি সত্যি কথা বলি তাহলে বলবো মনের মতো মানুষ পাইনি। কথাটা শোনা মাত্রই প্রিয়দর্শিনীর কালো মুখটাতে একরাশ চমক নজরে পড়ল। আকাশের জিজ্ঞাসা করার আগেই সে বলে বসল, আমিও এসবের থেকে আজও দূরে। আকাশ যেন কথাটা শুনে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচল। বুকের ভেতরে ধুকপুক শব্দ করতে করতে হঠাৎ হৃৎপিণ্ডটা ক্ষণিকের জন্য অস্থির হয়ে দাঁড়ালো। মনটা উদ্বেলিত হয়ে উঠল একটি প্রশ্ন করতে। আমি তো না হয় এখানে সেখানে ঘুরে ঘুরে চাকরি করতে অভ্যস্ত, কিন্তু তুই হঠাৎ এই শহরে কি করছিস? আকাশের প্রশ্নের উত্তর দেওয়াটা সেই সময় খুব জরুরি মনে হলো প্রিয়দর্শিনী। হ্যাঁ, তুই তো জানিসই, সেই কলেজ লাইফ থেকেই অ্যাপ্লাইড আর্টস নিয়ে পড়াশোনার স্বপ্ন ছিল। তারপর গ্রাফিক্সের ওপরও যথেষ্ট আগ্রহ জন্মেছিল। সবটাই জগা খিচুড়ি আর কি। সবটা নিয়ে টানাটানি করতে করতেই শাখা প্রশাখাটা এত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। এখন ইন্দ্রনীল সেনের সুবাদে মুম্বাই ইন্টারন্যাশনাল আর্ট কলেজের চৌকাঠ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এই তো সামনের মাসের শেষেই একটা প্রদর্শনীতে 2টো আর্টওয়ার্ক সাবমিটের কথা আছে। সেইটাতে সুযোগ পেলেই ইংল্যান্ডে উড়ে যাওয়ার সুযোগ পাবো। ওখানকার আর্ট কলেজের পড়াশোনা অপেক্ষাকৃত অনেক উন্নত মানের। আশা করি একবার সুযোগ মিললে আর পিছনে ফিরে তাকাতে হবে না আমাকে। কথাগুলি আকাশের মন স্পর্শ করে গেল। প্রিয়দর্শনের কথা বলার ধরন একরকম থাকলেও তার মুখের সেই কোমল সৌন্দর্য আগের মতোই বিদ্যমান। সেই কলেজ লাইফের ক্রাশ, ঈষদুষ্ণ প্রেমের ছোঁয়ায় সিক্ত সে হাসিটা সেদিনও অক্ষত ছিল। ঈশ্বর যেন নিজ হাতে তুলি দিয়ে এঁকেছেন সেই চোখ, নাক, মুখটা। কোনো খুঁত নেই তাতে। প্রিয়দর্শিনী কথাটা শেষ করতে না করতেই আকাশের চোখের দিকে ওর নজর পড়ল। আকাশ যে তার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্যই প্রশ্নগুলো ছুঁড়ে দিয়েছিল তা বুঝতে প্রিয়দর্শিনীর কোনো অসুবিধা হলো না। এমন হাঁ করে তাকিয়ে কি দেখছিস? না মানে আসলে কলেজের সব থেকে মিষ্টি চেহারাটা আবার যে কোনোদিন চোখের সামনে দেখার সৌভাগ্য হবে তা কোনোদিন ভাবতে পারিনি। ওয়েটার খাবারগুলো টেবিলের ওপর সাজিয়ে দিয়ে গেল। প্রিয়দর্শিনী একটা আলুর চিপস সসে ডুবিয়ে মুখে দিতে দিতে বলল, সবই তো বুঝলাম, কিন্তু গ্লোবাল রুলসের রহস্যটা আমার কাছে রহস্য হয়ে রয়ে গেল। এছাড়া ওরা বলছিল এই ঘটনা নাকি 6 মাস আগেও একবার ঘটেছিল। আচ্ছা, তুই কি এই ব্যাপারে কিছু বুঝতে পেরেছিস আকাশ? আকাশ কিছুটা ভেবে তারপর বলল, আমি যখন এখানে পোস্টিং নিয়ে আসি প্রথম কেসটা আমি শনাক্ত করেছিলাম। এটা দ্বিতীয়বার। বেশি কিছু জানতে পারিনি, কিন্তু শুনেছিলাম 1 বছর আগে রাতের শোতে একটি ছেলেকে কিছু গ্যাংয়ের লোক কুপিয়ে খুন করেছিল। সিনেমা চলাকালীন ঘটনাটা ঘটেছিল। অত রাতের শোতে এমনিও ভিড় হয় না। ওরা লাশটা হলের মধ্যে ফেলে রেখে চলে গেছিল। এরপর এই হলের কর্তৃপক্ষরা লাশটিকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছিল আমাদের কাছেই। তখন আমি সদ্য জয়েন করেছি ব্রাঞ্চে। তারপর থেকে রাতের শোতে লোকজন তেমন হয় না। সিনেমা হলটা বেশ বড়, অনেক টাকার লগ্নিও আছে এদের। কিন্তু এই ঘটনার পরে যারা সিনেমা দেখতে এসেছে রাতের বেলা তারা নাকি সেই মৃত লোকটিকে সিনেমা স্ক্রিন থেকে বেরিয়ে আসতে দেখেছে, কখনো বা পাশের সিটে বসে থাকতেও দেখেছে।
খুনের পাশাপাশি ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর আমাদের হয়েছে জ্বালা। ভূতের সুযোগ নিয়ে রাতের অন্ধকারে অন্য কোনো গোষ্ঠীর লোক এসেও যে কাউকে খুন করে যাচ্ছে না, তার প্রমাণটাই বা কোথায়? তবে একটা বিষয়ে সত্যি অবাক হওয়ার মতোই, যে গোষ্ঠীটি সেদিনকে ওই ছেলেটিকে কুপিয়ে খুন করেছিল, কেবলমাত্র তাদেরকেই এই হলের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা ইনভেস্টিগেশন করে ওই 4 জনের চেহারার হদিশ পেয়েছি। পাশেই একটা বার কাম রেস্টুরেন্ট আছে, ওরা প্রায় আসতো। সেখানেই কোনো এক ব্যবসায়ীর ছেলের সাথে প্রায় দিনই এদের রেষারেষি চলত। তো খুনের দিন ওরা ছেলেটিকে ভুলিয়ে ভালিয়ে টাকার লোভ দেখিয়ে রাতের শো দেখাতে নিয়ে এসেছিল। সেদিন ওরা ছেলেটিকে ইচ্ছে করে বেশি মাত্রায় মদ সেবন করিয়েছিল, যাতে সে সচেতন না থাকতে পারে। আর সেই সুযোগেই এখানে নিয়ে এসে নৃশংসভাবে ওকে মেরে ফেলেছিল। আমরা বার থেকে ওই গোষ্ঠীর 4 জনের ছবি উদ্ধার করেছি। ওদের গোষ্ঠীর প্রথম 2 জনকে 6 মাসের মধ্যেই হলের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু কে মেরেছে না মেরেছে তার হাতের কোনো ছাপ পাওয়া যায়নি। বিষয়টা সত্যি ভীষণ স্ট্রেঞ্জ। তবে এই হলের লোকজনকে আমরাই প্রশাসন থেকে সিনেমা হলের নাইট শোটি বন্ধের নির্দেশ দিইনি। তার কারণ শুধু শুধু একটা সামান্য ব্যাপার নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে আমরা কোনোদিনই চাই না। এছাড়া খোলাখুলি ব্যবসা না হলে মুম্বাইতে পুলিশদেরকেও মালিক পক্ষের লোকেরা টিকতে দেয় না। কথাটা শেষ করতেই আকাশের ফোনটা বেজে উঠল। ও হোম মিনিস্টারের, বুঝলি, আজকে একটা জরুরি মিটিং আছে। আসুন, সামনের রবিবার ফাঁকা থাকিস, জুহু বিচে দেখা করার ইচ্ছে রইল। এমনিতেই পুলিশের সদাব্যস্ত জীবনযাপনের মধ্যে ঠান্ডা বাতাসের স্পর্শ মেলে মাঝে সাঝেই, তবে তোকে হারাতে ইচ্ছে করছে না এবারে আর। একগাল হাসলো আকাশ। কথাটা শেষ হতে না হতেই একটা কালো রঙের মার্সিডিজ এসে থামলো ওদের সামনে। আকাশ যথারীতি গাড়িতে চড়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল। কিন্তু প্রিয়দর্শিনীর মনে বারবার সিনেমা হলের সেই রাতের শোয়ের ব্যাপারটা সজীব হয়ে রয়ে যেতে চাইছিল। বাড়িতে ফিরেই হাত মুখ ধুয়ে প্রিয়দর্শিনী নিজের কাজে মনোনিবেশ করল। হাজারবার চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই ক্যানভাসের ওপরে একটা আঁচড়ও ঠিকঠাকভাবে কাটা তার পক্ষে সম্ভব হলো না। বারবার মনে হতে লাগলো একবার নাইট শোতে গেলে কেমন হয়। এমনিতেই তার ভূত প্রেতে তেমন একটা বিশ্বাস কোনো দিনই ছিল না, তবুও মনটা বারবার সেই দিকেই ধাবিত হতে চাইছিল। পুলিশি সন্দেহের হাত থেকে বাঁচতে প্রিয়দর্শিনী অনলাইনে টিকিট কনফার্ম করে ফেলল। ভাবল একবার গিয়ে দেখে আসি ব্যাপারটা। মনে হয় সব বুজরুগি ছাড়া আর কিছুই নয়, কিন্তু অত রাতে গার্লস হোস্টেল থেকে বেরোনোটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। প্রিয়দর্শিনী আকাশ সরঞ্জাম কেনার উদ্দেশ্যে সেদিন বেলাবেলি আর্ট এম্পোরিয়ামের সামনে গিয়ে উপস্থিত হলো। টুকটাক কেনাকাটা করে কোনো রকমের সময় অতিবাহিত করে নিতে চাইল। রাত্রি 12টার শো ছিল সেদিন। অন্যদিন 1টার শো থাকলেও সেদিন সময়টা একটু এগিয়ে দেওয়া হয়েছিল। সারাটা দিন কোনো রকমে কাটিয়ে প্রিয়দর্শিনী 12টার কাঁটাটার দিকে তাকিয়েছিল। 12টা বাজার ঠিক 10 মিনিট আগেই সে পৌঁছে গেল সেই সিনেমা হলের সামনে। টিকিট কাউন্টারের দিকে চোখ পড়তেই সে দেখল 2টো মানুষ ঘুমিয়ে কাটা। বহুবার ডাকাডাকির পরেও তাদের জ্ঞান ফিরল না। এরাই নাকি বিজনেস করতে বসেছে। ভালোই হলো, এদেরকে আর জাগানোর প্রয়োজন নেই, চুপচাপ হলে ঢুকে যাওয়াই ভালো। প্রিয়দর্শিনী পা টিপে টিপে 3 নম্বর দরজার কাছে গিয়ে থমকে দাঁড়াল। পুরোটাই প্রায় ফাঁকা, একটা জনপ্রাণীও নেই। সত্যি তো, এই জায়গাটা একেবারেই ভুতুড়ে বলা চলে। কোনো লোকজন নেই।
জায়গাটা যেন সেদিন ওর জন্যই অপেক্ষা করে তাকিয়েছিল, পুরোপুরি যেন ওর জন্যই সাজিয়ে রাখা হয়েছিল। নিয়তি যখন বিনা আমন্ত্রণে আলিঙ্গন করে নেয় কাউকে, তখন বোধ হয় এমনটাই ঘটে। প্রিয়দর্শিনী 7-5 না ভেবে দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল। পছন্দের সেলিব্রিটির ফিল্ম একা বসে দেখার মজাই আলাদা ছিল। রাতের বেলা হরর মুভি দেখার নেশা তার বরাবরই ছিল। সেই স্বাদ মেটাতেই সেদিন আসতে হয়েছিল তাকে। গা চমচমে সাউন্ড ইফেক্টে ভরে গেল চতুর্দিক। হলে প্রতিটি শব্দই যেন কানে এসে ভিড় করছিল। মনে হচ্ছিল সত্যি সত্যি যেন কেউ পাশের সিটে বসে আছে। ইন্টারভাল পর্যন্ত কোনো কিছুই অনুভূত হলো না। কিছুটা একা বসে জিরিয়ে নেওয়ার পরেই যখন স্ক্রিনের পর্দায় আবার চোখ গেল, তখন চমকে উঠল প্রিয়দর্শিনী। ইংরেজি সিনেমার মাঝখানে হঠাৎ শুরু হলো এক অদ্ভুত কোনো ঘটনা। স্থানীয় কিছু লোক মিলে এগিয়ে যেতে থাকলো এক বছর 25-এর ছেলের দিকে। ভয়তে সারা শরীর দর দর করে ঘামতে শুরু করলো প্রিয়দর্শিনীর। এ কেমন ভাবে সম্ভব? কেউ কি মশকরা করছেন আমার সাথে? ইচ্ছে করে ভয় দেখাতে চাইছেন আমায়? সেই হাসির আওয়াজটা হঠাৎ কান্নার আর্তনাদে রূপান্তরিত হয়ে উঠল। প্রিয়দর্শিনী তারস্বরে চিৎকার করতে শুরু করলো। তার পাশের চেয়ারগুলো শূন্যে ওঠানামা করতে লাগলো। চারপাশে ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল। সিনেমার পর্দায় তখন সেই নৃশংস হত্যার দৃশ্য। নিজের ওপর বিশ্বাস ক্রমাগতভাবে হারিয়ে যেতে লাগলো। বেরোনোর চেষ্টা করলে পা দুটো যেন কেউ শিকল দিয়ে বেঁধে রেখেছে মনে হলো। অবিরল সেই হাসিটা ওকে কেন্দ্র করে চারিদিকে আবর্তিত হতে লাগলো। কিন্তু আমি কিভাবে এসব করব? আমি খুব সাধারণ, তারপর এই শহরে একেবারেই নতুন। আমি কিছুতেই এত ঘৃণ্য কাজ করতে পারি না। আমি পারি না। সিনেমা হলের দরজা টপকানোর আগেই দুম দাম শব্দ করে দরজার পাল্লাগুলি একে অপরের সাথে ধাক্কাধাক্কি করতে শুরু করলো।
প্রিয়দর্শনের আর্তনাদও কোথাও যেন সে অন্ধকারে গর্তে চাপা পড়ে যাচ্ছিল। ক্লান্ত শরীরে কোনো রকমে বলে উঠল, আপনি যা চান আমি করব। আপনি যা চান আমি করব। কথাটি দুবার উচ্চারিত হওয়ার পরেই সেই তাণ্ডব শান্ত হলো। আপনা থেকেই স্ক্রিনের আলো নিভে গেল। সামনের দরজাটা ক্যাঁচ শব্দ করে ধীরে ধীরে অভিমুখে খুলে যেতে দেখেই প্রিয়দর্শিনী প্রাণপণে দৌড়াতে শুরু করল। হোস্টেলে পৌঁছে এই অভিজ্ঞতার কথা কাউকে জানাতে পারল না। শুধু পরবর্তী বার্তার অপেক্ষায় আতঙ্কে জরাজীর্ণ মনটাকে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। ভয়তে তার সারা শরীর তখনও কাঁপছিল। বিড়বিড় করতে লাগলো প্রিয়দর্শিনী, আমি যা শুনেছিলাম তার সবটাই আজ সত্যি হয়ে ধরা দিয়েছে। হে ঈশ্বর, কেন এত বড় ভুল করতে গেলাম আমি? তবুও কেন কাউকে চোখের সামনে দেখতে পাচ্ছি না? কি করব আমি? কিভাবে নিস্তার পাবো এই অপার্থিবের থেকে? নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছিল না সে। ঘরের দরজাটা বন্ধ করে দিল প্রিয়দর্শিনী। আড়ালেও যেন কেউ তাকে প্রত্যক্ষ করছিল। ঘরের এক কোনায় বসে ঠকঠক করে কাঁপছিল প্রিয়দর্শিনী। ঠিক সেই সময় হঠাৎ মোবাইল ফোনটা ক্রিং শব্দ করে বেজে উঠল। ওতে চোখ যেতেই আতঙ্কের শিহরণটা আরো বহু গুণ বেড়ে গেল। এত রাতে এই আননোন নাম্বার থেকে আমার কে মেসেজ পাঠাচ্ছে? হাতে ফোনটা নিয়েই চমকে উঠল প্রিয়দর্শিনী। তোমার সাথে যা যা কথা হয়েছে সেগুলো যদি রাখতে না পারো তাহলে আমার দুনিয়াতে আসার জন্য প্রস্তুত হয়ে যাও। জীবিত অবস্থায় আমার দুনিয়ায় আসতে পারবে না তুমি, তার জন্য মরতে হবে তোমায়। তাই তাই ভালোই ভালোই আমার সম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করো, না হলে। কথাগুলো পরপর মোবাইলের পর্দায় ভেসে উঠতেই চিৎকার করে উঠল প্রিয়দর্শিনী। কোথায় পাবো তাদের? কিভাবে পাবো? আমি কি ভুল করে ফেললাম? অস্থির হয়ে উঠল সে। নিজের মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল। দুটুকরো হয়ে গেল সেই যন্ত্রটা। আবার সেই বিভৎস হাসির রেশ গোটা ঘরের মধ্যে ঘুরতে শুরু করলো। কেউ যেন প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিতে চাইছিল সে আছে, খুব কাছেই আছে। ঘরের বাইরে বেরিয়ে এলো প্রিয়দর্শিনী। ওকে উত্তেজিত দেখে পাশের ঘরের বেশ কিছু মেয়ে ছুটে এলো। ঘরের দিকে আঙুল দেখিয়ে কিছু একটা ইশারা করতে থাকলো প্রিয়দর্শিনী। মেয়েগুলো ঘরের মধ্যে ঢুকে দেখলো সবকিছু স্বাভাবিকই রয়েছে। ওদের কথাগুলিতে কর্ণপাত না করে একটু বিনীত ভঙ্গিতে সে বলল, আমার ফোনটা ভেঙে গেছে। অত দামি ফোনটা আমি ভেঙে ফেলেছি। ওর কথাগুলো শুনে মেয়েগুলো একে অপরের দিকে চোখ চাওয়াচাওয়ি করে সজোরে হেসে উঠল। মেয়েগুলো ব্যঙ্গের সুর টেনে চলে গেলেও প্রিয়দর্শিনীর কাছে পুরো বিষয়টাই জলের মতো পরিষ্কার ছিল। মোবাইল ফোনটা অক্ষত অবস্থায় থাকার কারণ ঠিক কি হতে পারে তা ভালোভাবেই অনুধাবন করতে পারছিল প্রিয়দর্শিনী। ঘরে ঢুকে আয়নার কাছে গিয়ে দাঁড়াতেই একটা বিভৎস চেহারা ফুটে উঠল আয়নার পর্দায়। ভয় পিছিয়ে এলো প্রিয়দর্শিনী। সারা শরীর জুড়ে তীব্র ব্যথা অনুভব করতে লাগলো সে। কেউ যেন তার শরীরের ভিতরে ঢুকে গেছিল। পরের 3 দিন প্রিয়দর্শিনীর ঘরের দরজাটা বন্ধই রইল। রবিবার আকাশের সাথে দেখা করার কথা ছিল। জুহু বিচের ধারে প্রতীক্ষীয়মান আকাশের চোখ দুটি
স্থির হয়ে তাকিয়ে দেখছিল সেই সুবিশাল আরব সাগরকে। তার জীবনে প্রতিটা মুহূর্ত যে ওই সাগরের ঢেউগুলির মতোই ছিল, কখনো নিরাশা, আবার কখনো দু এক পশলা বৃষ্টি, ঠিক জোয়ার ভাটার মতো। আক্ষেপের দৃষ্টিতে এদিক ওদিক ঘুরতেই হঠাৎ নজরে এলো সুসজ্জিত এক নারী মূর্তি। গতদিনের তুলনায় আজ বিস্তর পরিবর্তন চোখে পড়লেও বাকিটা ছিল চমকে ওঠার মতো। প্রিয়দর্শিনী সেই কোমল চেহারাটির মধ্যে সেদিন এক অদ্ভুত পরিবর্তন নজরে পড়েছিল আকাশের। চেহারার মধ্যে ছিল এক অলৌকিক জ্যোতি। পিছিয়ে পড়া মানসিকতা যেন অন্তিম নিঃশ্বাস ত্যাগ করতে চাইছিল। মনে হচ্ছিল সামনে দাঁড়ানো মেয়েটির হাতে এসেছে কোনো অপার্থিব ক্ষমতা, যার দ্বারা সে যে কোনো শত্রুকে পরাস্ত করতে পারে। অলক্ষ্যে নিজের মনের কথাটা জিজ্ঞাসা করে ফেলল আকাশ। এমন মানুষের শত্রু থাকতে পারে বুঝি? ওপাশ থেকে নীরবতা ভঙ্গ হলো। না, আমার মধ্যে থাকা মানুষটার অনেক শত্রু আছে, তাদের নিধনের জন্য কথাটা আকাশের মনকে আন্দোলিত করে দিল। সেই চুপচাপ থাকা মেয়েটির কণ্ঠস্বরে কি অদ্ভুত পরিবর্তন! বিষয়টা লক্ষ্য করার মতোই ছিল। মনটা যেন অকারণে সন্দেহের শিকার হয়ে পড়তে চাইল। তুই তো কোনোদিন এভাবে কথা বলতিস না আমার সাথে। মানে আমার কথা শেষ হওয়ার আগেই এত স্টেডিলি উত্তর দিতে কোনোদিনই দেখিনি তোকে, তার উপর আবার এত রহস্যজনক জবাব। রিয়েলি স্ট্রেঞ্জ। না, তেমন ব্যাপার না, সবটাই মায়া। আমার মায়া মোছা বড় ভাই। আকাশ বেশ ভালোভাবে বুঝতে পারল প্রিয়দর্শিনী কোনো কিছুকে পরিবর্তিত করতে চাইছে, লুকোতে চাইছে কোনো কথা, কিন্তু খুব সন্তর্পণে আকাশের দৃষ্টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সে। এর পিছনে অবশ্যম্ভাবী যে কোনো রহস্য লুকিয়েছিল তা সে জানত। বিচে কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর ওরা একটা উঁচু পাথরের ঢিবির উপরে গিয়ে বসল। সমুদ্রের ঢেউ এসে পড়তেই আকাশ হাত দিয়ে প্রিয়দর্শিনীর গালে লেগে থাকা জলটা মুছে দিল। একটা কথা বলবো তোকে? বল না। আমি যদি তোর সাথে বাকি জীবনটা কাটাতে চাই, তাহলে তুই কি না করবি? কথাটা শেষ হওয়া মাত্রই আর একটা ঢেউ এসে আছড়ে পড়ল সেই পাথরটার উপরে। ঠিক সেই মুহূর্তেই প্রিয়দর্শিনীর চাউনির মধ্যে এক অসামঞ্জস্যতা লক্ষ্য করল আকাশ। ওর হাতটা শক্ত করে ধরে প্রিয়দর্শিনী বলে উঠল, ভালোই তো, আমাকে তাহলে একাই পৃথিবী ছেড়ে যেতে হবে না, সঙ্গে কাউকে পাবো। মানে? প্রিয়দর্শিনীকে সমস্ত কথার উল্টো উত্তর দিতে শুনে বেশ উত্তেজিত হয়ে উঠল আকাশ। তুই এরকম ভাবে কথা বলছিস কেন আমার সাথে? তাছাড়া তোর চোখ মুখের ভাষাও বিভিন্নভাবে অকারণেই বদলে যাচ্ছে। আমি তো তেমন কিছুই জিজ্ঞেস করিনি। আর এছাড়া পৃথিবী ছাড়ার কথা কখন জিজ্ঞাসা করলাম? আমি তো জিজ্ঞাসা করছিলাম আমার সাথে জীবন কাটাতে তুই ইচ্ছুক কি না। আরে বাবা, মজা করছিল। মজা কি তুই শুধু একাই করতে পারিস? ভয়ও কি তুই শুধু একাই দেখাতে পারিস? মুম্বাইয়ের পরিবেশ সব বদলে দিয়েছে, এখন আর আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা বেশ, তোর কথাই না হয় মেনে নিলাম। অনেক বেলা হয়ে গেছে, চল কিছু খেয়ে নি, না হলে আবার আমার বেরোনোর সময় হয়ে যাবে। সামনেই একটা চাইনিজ রেস্টুরেন্টে ওকে নিয়ে গেল আকাশ। খাবারের অর্ডার দিয়ে মোবাইলটা নেড়ে চেড়ে দেখতে লাগলো। কিছু ইম্পর্টেন্ট কল লিস্টে জমা হয়ে পড়েছিল। আমি ওদের একটু কল করে আসছি প্রিয়দর্শিনী। কথাটা শেষ করেই সামনের দিকে তাকাতেই কাউকে নজরে পড়ল না আকাশের।
দেখলো প্রিয়দর্শিনী সুদূরে হোটেলের বাইরে নর্দমার পাশে বসে কি যেন করছে। আকাশ তাড়াতাড়ি দৌড়ে গেল সেদিকে। যা দেখল তাতে ওর শরীরের রক্ত হিম হয়ে গেল। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকা একটি কুকুরের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া মরদেহটি হাতে নিয়ে খিল খিল করে হাসছিল প্রিয়দর্শিনী। কোনো মানুষ কি এতটা ভয়ঙ্কর আচরণ করতে পারে? এমনটাও কি হওয়া সম্ভব? প্রিয়দর্শিনীর কাছে যেতে রীতিমতো পুলিশ অফিসার আকাশের সেদিন পা দুটো কাঁপছিল। তবু সামনে গিয়ে প্রিয়দর্শিনী বলে ডাকতেই আক্রমণের দৃষ্টি নিয়ে আকাশের দিকে তাকিয়ে পর মুহূর্তেই আবার হাসির অভিনয় করে তাকে বরণ করে নিয়ে প্রিয়দর্শিনী বলল, একটু দেখছিলাম, সত্য প্রাণটা চলে গেছে। এরকম আরো দুজনেরটা নিতে হবে, না হলে শান্তি পাবো না। কথাগুলো মৃদু শব্দে বললেও কিছুটা কানে গেল আকাশের। চল শিগগির এখান থেকে। ইস, সারা হাতে রক্ত লেগে আছে। উফ, কি বিভৎস গন্ধ। প্রিয়দর্শিনী হাত থেকে সেই মৃত পচে যাওয়া পরিত্যক্ত কুকুরের দেহটিকে ফেলে দিয়ে আকাশের সাথে হোটেলের বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে নিল। আকাশ দেখে অবাক হয়ে যাচ্ছিল। রক্ত দেখে কারোর যে এতটা আনন্দ হতে পারে তা সে ভাবতেই পারছিল না। তারপর আবার প্রিয়দর্শিনীর মতো শান্ত মেয়ের একটা নৃশংস কাণ্ডের সাক্ষী থাকার পরও যে একটা লোক হাসতে পারে, এই বিষয়টি দেখে আকাশের বিশ্বাস হলো না। সে প্রিয়দর্শিনীকে নিয়ে তখনই এক মানসিক ডাক্তারের কাছে চলে গেল। মিসেস চৌধুরী। ওমা, আকাশ? হ্যাঁ, আজকে এক প্রকার বিপাকে পড়েই এখানে এসেছি। যদিও আমার এসব বিষয়ে তেমন কোনো ধারণা নেই, তবে আমার এক বন্ধুকে আমি এমনই অদ্ভুত আচরণ করতে দেখেছিলাম। সেই সূত্রেই আপনার সঙ্গে আলাপ হয়েছিল। প্রিয়দর্শিনীকে নিয়ে এসেছি আজকে। ও আমার কলেজ লাইফের বান্ধবী। বহুদিন বাদে আবার সাক্ষাৎ হলো মুম্বাইতে। আজকে দেখা করবার পর থেকেই এই ধরনের অদ্ভুত সব আচরণ করতে দেখছি। ভাবতে পারেন, রাস্তার পাশে পড়ে থাকা এক মৃত কুকুরের দেহ নিয়ে কেউ সজোরে হাসতে পারে? সে আবার কি? এই মেয়েটিকে দেখে তো যথেষ্ট স্বাভাবিক বলেই মনে হচ্ছে। এরপর আকাশ প্রিয়দর্শিনীর বিষয়ে সমস্ত কথা মিসেস চৌধুরীকে জানানোর পর উনি বললেন, বেশ, আমি ওর সাথে একবার কথা বলতে চাই। আকাশ বিষয়টি বুঝে আধ ঘন্টার জন্য বাইরে গেল। আধ ঘন্টা বাদে প্রিয়দর্শিনী নিজেই কেবিন থেকে বেরিয়ে এলো। আকাশ লক্ষ্য করল মিসেস চৌধুরীও বেরিয়ে আসছেন। তারপর উনি বললেন, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার থেকেই এমনটা হয় আকাশ। এক নাগাড়ে কোনো জিনিসকে নিয়ে চিন্তা করতে করতে আমরা নিজেদেরকে সেটার মতো করেই ভাবতে শুরু করি, আর তখনই মনে হয় আমাদের সাথে যা ঘটছে সবই অন্য কারুর দ্বারা সৃষ্ট। কিন্তু অতিরিক্ত চিন্তার ফলে আমরা নিজেদের মনের উপর থেকে সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলি, যার প্রভাবে এমন এমন কাজ করি যার কোনো কারণ থাকে না। সবটাই অবাক করার মতো। প্রিয়দর্শিনীর সাথেও এমনটাই হয়েছে। সে আমায় সবই বলেছে। আমি কিছু ওষুধও লিখে দিয়েছি। বিশ্বাস খুব তাড়াতাড়ি হয়তো সুস্থ হয়ে যাবে। আপাতত রেস্ট দরকার। ভালো করে ঘুমোলেই আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর। প্রিয়দর্শিনীকে সাথে নিয়ে আকাশ এগিয়ে গেল ওর হোস্টেলের দিকে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে সন্ধ্যের হাওয়া গায়ে লাগতেই মনটা জুড়িয়ে গেল। হালকা মেজাজে গাড়ি ড্রাইভ করতেও সেদিন বেশ লাগছিল। বাড়ি ফিরতেই ক্লান্তিটা প্রিয়দর্শিনীকে আরো জাঁকিয়ে বসল। আকাশের একটা জরুরি ফোন আসতেই সে বেরিয়ে গেল। প্রিয়দর্শিনী তখন বিছানায় শুয়ে। প্রিয়দর্শিনীকে ঘুমাতে দেখে আকাশ দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে চলে গেল। আকাশ চলে যেতেই অমানবিক দৃষ্টিটা
আবার ভিড় করলো দরজার দিকে। আমাকে আটকে রাখতে চেয়েছিল। ওই ডাক্তারের কপাল ভালো যে ওই মহিলা বেশি কিছু জানতে চায়নি। জানতে চাইলেই ওই কুকুরের মতোই রাস্তার ধারে ওর লাশটাও হয়তো একইভাবে কড়াকড়ি খেত। একটা মানুষ যে প্রকৃতির করুণ অভিঘাতে এভাবে বদলে যাচ্ছিল, সেই হুঁশ কারোরই ছিল না। সবাই ভাবছিল অন্য শহর থেকে আসা এই মেয়েটি বোধহয় ওই পরিবেশের সাথে মানিয়ে নিতে না পেরে এমনটা করছে। রাত বাড়ল। প্রিয়দর্শিনীর খাবার ইচ্ছেটা নষ্ট হয়ে গেছিল। এই পরিবর্তনটা তার বেশ ভালোই লাগছিল। নীরবতায় গা ভাসিয়ে দিতে কারই না ভালো লাগবে। এই হারানোর ঝুঁকিতে ভালো লাগার বা ভালোবাসার থেকে মুহূর্তের গভীরতা ছিল অনেক বেশি। পেন্টার হওয়ার ইচ্ছা নিয়ে শহরে আসা মেয়েটার জীবনে সবকিছুই যেন কেমনভাবে হঠাৎ বদলে গেছিল। কোনো কিছুর মধ্যেই কোনো নতুনত্ব ছিল না, অথচ সবটাই নতুনভাবে চোখের সামনে ধরা দিচ্ছিল। রাত বাড়তেই প্রিয়দর্শিনী দরজার কড়া সরিয়ে বিনির্মুক্ত হল। বাইরের পৃথিবীর সেদিন অনেকটাই শান্ত ছিল। রাতের চাদরে ঢাকা পড়ে গেছিল প্রায় গোটা শহরটাই। নিঃশব্দে এগিয়ে চলল প্রিয়দর্শিনী। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা ফোন বেজে উঠতেই একটা 6 ফুট উচ্চতার লোক বার থেকে বেরিয়ে এসে দাঁড়ালেন। কে রে সালা, এত রাত্রে মল্লু ভাইয়ের সাথে মস্করা করছিস? কথাটা শেষ হতেই পাশ থেকে ভেসে এলো এক সুরেলা কণ্ঠের সুর। আমি প্রিয়দর্শিনী, আমার সাথে আসবে তুমি? জান্নাত দেখাবো তোমায়। তোমার নাম কি? বললাম যে প্রিয়দর্শিনী। লোকটি বিভোর হয়ে তাকিয়ে রইল মেয়েটির দিকে। তারপর ধীরে ধীরে রাস্তা টপকে ওরা এগিয়ে গেল সিনেমা হলের দিকে। রাত ঠিক 12টা। শো শুরু হতেই সব আলো নিভে গেল। পরের দিন আকাশের ফোনে ফোন আসতেই সে হন্তদন্ত হয়ে রওনা দিল গ্লোবাল রিলিজের উদ্দেশ্যে। বিক্ষিপ্তভাবে মুখ থুবড়ে পড়েছিল মল্লু ভাইয়ের দেহ। দেহ শনাক্ত করার জন্য পাঠিয়ে দেয়া হলো। প্রতিবারের মতোই পোস্টমর্টমে পাঠানোর পরেও আকাশের মনে দুশ্চিন্তার মেঘ থেকেই গেল। সকলকে জিজ্ঞাসা করলে কেউই পরিষ্কারভাবে কোনো কথা বলতে পারছিলেন না। সেই বারের এক সদস্য গিয়ে এসে বললেন, পরমা সুন্দরী একটি মেয়েকে সে গতকাল ভোরের দিকে এই হল থেকে বেরোতে দেখেছিল। লোকটির বয়ান অনুযায়ী ছবিটা হাতে আসতেই চমকে উঠল আকাশ। ছবির সাথে তার পরিচিত মেয়েটির মুখের বেশ মিল ছিল। অবিকল সেই চেহারা। প্রিয়দর্শিনী কিভাবে হতে পারে? অসম্ভব। আকাশ ছুটে গেল এবার আশিয়ানা গার্লস হোস্টেলে। হন্তদন্ত হয়ে আকাশ প্রিয়দর্শিনীর বাড়িতে উপস্থিত হলো। বাড়ি বললে ভুল হবে, সেটি ছিল ছোটখাটো একটি লজ। এমন ঘৃণ্য পরিবেশ থেকে বেরিয়ে যে কোনো মেয়ের পক্ষে কি খুন করা সম্ভব? এখানে সর্বক্ষণ কোনো না কোনো মানুষের নজরে পড়েই চলেছে। এই এত নজর এড়িয়ে কি সে বেরিয়ে যেতে পেরেছিল? ওপরের ডান দিকের ঘরের দরজাটা খোলাই ছিল। প্রিয়দর্শিনী তখন ক্যানভাস পেন্টিংয়ে ব্যস্ত। সুস্থ স্বাভাবিক এই মেয়েটি কি কখনো কোল্ড ব্লাডেড মার্ডারার হতে পারে? কখনোই না। আকাশ ভাবল কথাটা সরাসরি না বলে একটু ঘুরিয়ে বললে কেমন হয়। নিজেকে সামলে নিয়ে কথাটা বলাটাই জরুরি ছিল। পুলিশ অফিসারের বেশে এলেও নিজের ভালোবাসার মানুষের কাছে সব মানুষই কম বেশি দুর্বল হয়ে পড়তে বাধ্য। তবুও কিছুটা সংকোচের ভাব নিয়ে আকাশ গলাটা ভারী করে বলে উঠল, আসতে পারি? এসে গেছিস?
আমি ভাবছিলাম যে তুই হয়তো আসবি। তুই ভাবছিলি আমি আসবো? কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, গতকাল আমাকে অসুস্থ দেখে গেছিলিস, কাজ ছিল বলে বেরিয়ে যেতে হয়েছিল, তাই আমি ভাবলাম আজ সময় বার করে ঠিকই দেখা করতে আসবি। একবার না একবার তো আমার কথা মনে পড়তই নাকি? আকাশের কাছে সবটাই প্রশ্ন চিহ্ন। আমার এখানে আসার আসল কারণটা জানতে পারলে ও হয়তো আমার মুখের ওপরই দরজাটা বন্ধ করে দেবে আজ। আমি যে ওর শরীরের খবর নিতে আসিনি, এসেছি এক গুচ্ছের সন্দেহ নিয়ে। এই এই নিষ্পাপ চেহারাটা এক্ষুনি মলিন হয়ে যাবে। আমার সেই কথায় আমি ওকে হারিয়ে ফেলবো না তো? প্রিয়দর্শিনীর কথাগুলি বিশ্বাস করতে ইচ্ছা করছিল না আকাশের। সে কথাগুলি এড়িয়ে গেল। তারপর প্রিয়দর্শিনীকে উদ্দেশ্য করে বলল, জানিস, ওই গ্যাংয়ের তৃতীয় ব্যক্তির লাশ পড়েছে আজ। সেই সিনেমা হলের বাইরে। কি অবাক কাণ্ড! এত তাড়াতাড়ি আবার একটা লাশ পড়ে থাকতে দেখলাম। নিজেকে বড্ড অপরাধী বলে মনে হচ্ছে, কিন্তু ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য প্রমাণ থেকে যে সত্যটা উঠে এসেছে সেটা আরো মারাত্মক। কথাটা ঝড়ের গতিতে বলে আকাশ একটু থামল। সে জানে কি উত্তর আসতে পারে। হয়তো কোনো শব্দই আর খরচ করবে না সামনের মানুষটি। এবার দরজাটা বন্ধ হবেই মুখের ওপর। নিস্তব্ধতাকে ভেদ করে এগিয়ে এলো সেই ভয়ঙ্কর শব্দগুলি, যা যে কোনো সুস্থ মানুষকেও মৃত্যুকে আলিঙ্গন করে নিতে বাধ্য করতে পারে। আমার চেহারা দেখা গেছে বুঝি? আকাশ কথাটি শুনে চমকে উঠল। তুই কি করে জানলি? আসলে বুদ্ধি কাজ করালাম। অবাক করা কথাটির সাথে নিজেকে রিলেট করলাম আর কি। জানি না কতটা ঠিকঠাক গেস করতে পেরেছি। আমার যোগসূত্র তৈরি না হলে তুই বোধহয় এতটা হন্তদন্ত হয়ে আজকে আমার কাছে ছুটে আসতিস না। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। পুলিশ তথ্যসূত্রে যে ছবিটা এঁকেছে তার সাথে তোর চেহারার হুবহু মিল আছে। সেটাই ভাবছি আমি, তাই আমি ছুটে এসেছি। কোনোভাবে কেউ তোকে ফাঁসানোর চেষ্টা করছে না তো? আকাশের প্রশ্নগুলিকে এক প্রকার ঠান্ডা মাথায় এড়িয়ে গেল প্রিয়দর্শিনী। না না, তুই ভুলভাল ভাবছিস। আমি এখানে মাত্র 15 দিন হলো এসেছি। এই স্বল্প সময়ের মধ্যে আমি কতদিনই বা বাইরে বেরিয়েছি। যত না বাইরে বেরিয়েছি তার চেয়ে বেশি ঘরে বসে এঁকেছি। কটা মানুষের সাথেই বা পরিচয়ের সুযোগ হয়েছে। তুই শুধু শুধু চিন্তা করছিস। তুই নিশ্চিন্তে থাক, আমার শরীর এখন ভালোই আছে। এই দেখ, কাজ করছি, দিব্যি আছি। আকাশ প্রিয়দর্শনীর কথাগুলো শুনে কিছুটা চিন্তামুক্ত হতে পারল। তারপর নিজের বাকি কাজ শেষ করার উদ্দেশ্যে পুনরায় রওনা হয়ে গেল। সেদিন ওর আর কিছুই বলার বা বোঝানোর ছিল না, কারণ ছবির সাথে তার প্রিয় মানুষটির মুখের মিল থাকলেও কোনো জোরালো তথ্য প্রমাণ ছিল না। কাজে চলে আসতে বাধ্য ছিল আকাশ। এরপর 2 দিন অতিক্রান্ত হয়ে গেল। প্রিয়দর্শিনীর সাথে সাক্ষাতের আর কোনো সুযোগ পেল না আকাশ। অন্য সময় মাঝে মধ্যে প্রিয়দর্শিনীর মেসেজ কিংবা ফোন করে থাকলেও তার সাথে যোগাযোগের চেষ্টা করত, কিন্তু বিগত 2 দিন কোনো রকম খবরাখবর না মেলায় আকাশ নিশ্চিন্ত হতে পারল না। এমনিও মনের মধ্যে মার্ডারগুলো নিয়ে একটা দুশ্চিন্তা কাজ করেই যাচ্ছিল। তারপর প্রিয়দর্শিনীর চুপচাপ হয়ে যাওয়া, পুরো বিষয়টাই ভীষণ রকম গোলমেলে ঠেকছিল আকাশের কাছে। নিজে থেকেই প্রিয়দর্শিনীর নম্বর ডায়াল করে নিল আকাশ। ডায়ালার টোনটা সাধারণ ছিল না। এক্সোরসিস্ট মুভির থিম সং দেখে চমকে গেল আকাশ। যে মেয়ে কিনা মেলোডিয়াস গান ছাড়া কোনোদিন কিছু পছন্দই করে না, তার ফোনে এসব কি গান? 3 বার একটানা বেজে যাওয়ার পরেও যখন কেউ সাড়া দিল না,
তখন বাধ্য হয়ে আকাশের ফোনটা রাখতেই হলো। এক প্রকার বিরক্ত হয়ে ফোনটা কান থেকে নামিয়ে রাখলো আকাশ। এর কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেই আবার একটা মৃত্যু সংবাদের খবর পৌঁছলো কানে। হেডকোয়ার্টার থেকে সরাসরি তাকে জানানো হলো বিষয়টি কড়া তৎপরতায় দেখে শুনে বিচার করার জন্য। আকাশ ছুটে গেল সেই সিনেমা হলের সামনে। দেখতে পেল সেই গ্যাংয়ের অন্তিম ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে হলের বাইরে। হতভম্বের মতো তাকিয়ে রইল আকাশ। এবারের সন্দেহটা আরও কিছুটা পোক্ত হয়ে ওঠার কারণ ছিল ঘটনাস্থল থেকে প্রাপ্ত আংটিটি। এই আংটিটা তার খুবই চেনা। বেশ কিছুদিন ধরেই সে প্রিয়দর্শিনীর হাতে এই আংটিটা দেখেছিল। নিজেকে আর ধরে রাখতে পারল না আকাশ। রাগ বিদ্বেষ যেন কাজ করতে শুরু করেছিল। কতক্ষণে প্রিয়দর্শিনীর মুখোমুখি হবে এবং তাকে সরাসরি প্রশ্ন করবে সেই চিন্তাই তার মনে ভিড় করতে লাগলো। নিজের গাড়িটা নিয়ে সোজা রওনা হয়ে গেল আশিয়ানা গার্লস হোস্টেলের দিকে। সব কাজ ডিপার্টমেন্টের হাতে ফেলে দিয়ে সেদিন দৌড়ে যাওয়ার পেছনে যে শুধুমাত্র একটি কারণই মুখ্য ছিল তা নয়, যার সাথে যে জীবন শুরু করতে চাইছে, এমনকি যাকে সে নিজের করে পেতে চাইছে, সেই মানুষটাই তাকে এমনভাবে অন্ধকারে তলিয়ে যেতে বাধ্য করছিল। নিজেকে দোষী মনে হতে লাগলো আকাশের। চিন্তার ঘোর যেন কাটতেই চাইছিল না। সজোরে গাড়িটা হোস্টেলের সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো আকাশ। বেশ কিছু মহিলা আকাশের দিকে এগিয়ে এলেন। পকেট থেকে কার্ডটা বার করে দেখাতেই সকলে ভয়ে পিছিয়ে গেলেন। কারণ পুলিশের সাথে রেষারেষির ফল কি হতে পারে তা কম বেশি সকলেরই জানা ছিল। আকাশের পথ থেকে সরে দাঁড়ালেন সকলে। আকাশ সিঁড়ি ধরে সোজা উপরের দিকে উঠে ডান দিকে তাকালো। কিন্তু প্রিয়দর্শিনীর দরজায় তালা ঝুলছে দেখে তার সন্দেহটা আরো প্রবল হয়ে উঠল। মেয়েটা হঠাৎ খুনি বা করতে যাবে কেন? তাহলে কি ওই ব্যবসায়ী যে সেদিন এত ওই গ্যাংয়ের হাতে খুন হয়েছিলেন কোনোভাবে প্রিয়দর্শিনীর পরিচিত ছিলেন? নিজের মনের জমাট বাঁধা প্রশ্নগুলির সমাধান খুঁজে বার করা আকাশের পক্ষে সম্ভব ছিল না। হনহন করে সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে স্টার্ট দিল আকাশ। গাড়ি সজোরে এগোতে লাগলো। কোথায় গিয়ে থামবে কিছুই ঠিক করতে পারছিল না। প্রিয়দর্শিনীকে খুঁজে বার করাই ছিল তার প্রধানতম উদ্দেশ্য। হাওয়ার বেগে গাড়িটা ছুটে চলল। দু একটি প্রাণ অকালে চলে গেলেও কারোর কিছুই করার ছিল না সেদিন। মেয়েটি হঠাৎ কেনই বা এই ঘটনাগুলোর সাথে জড়িয়ে পড়বে? নাকি ওরই কোনো পরিচিত লোক ওর জিনিসপত্রগুলিকে খুনের স্থানে রেখে আসছে, যাতে বারবার সন্দেহটা প্রিয়দর্শিনীর দিকেই যায়? এরকম হাজার হাজার প্রশ্ন মনের কোণে উকি দিতে লাগলো আকাশের। কিছুই উপায় ছিল না, এভাবেই এগোতে হবে। প্রমাণ ছাড়া এত বড় শহরের কোন কোণায় এসে মিলবে তারও কোনো হদিস ছিল না। সবকিছুই নতুন লাগছিল। সেই মিষ্টি সরল সিধে সাদা মেয়েটা কি আদৌ এত জটিল হতে পারে? শহরের আনাচে কানাচে গলি ঘুপচিতে কোথাও তাকে খুঁজতে বাকি রাখল না আকাশ। শেষে তার দেখা মিলল সেই জুহু বিচের ধারে। যে পাথরটার উপরে তারা সেদিন বসেছিল তারই পাশে একটি ছোট জায়গা নিয়ে বসে থাকতে দেখা গেল প্রিয়দর্শিনীকে। আকাশ মনে মনে ভাবল, এখানটা বাদ দিয়ে বাকি সব জায়গায় তাকে খুঁজে বেরিয়েছি, এমনটা কখনোই হতে পারে না। এর একটা বিহিত হওয়া দরকার। মুখে এক রাশ বিরক্তি নিয়ে গেল আকাশ। হাতের আংটিটা প্রিয়দর্শিনীর মুখের সামনে ধরে বলল, এসবের অর্থ কি? সারা মুম্বাই শহর খুঁজতে হলো, শেষে তোকে এখানে আবিষ্কার করলাম। সকাল থেকে ফোনটাও বেজেই যাচ্ছে। কি পেয়েছিসটা কি তুই? মস্করা করারও তো একটা লিমিট থাকে। আমার সাথে এই মস্করার কারণ কি? আমি কিছু জিজ্ঞেস করছি প্রিয়দর্শিনী। মেয়েটা চোখ মেলে ওর দিকে তাকাতেই এক নিমেষে পৃথিবীটা কেমন বদলে গেল আকাশে। সে যেন
জ্ঞান শূন্য হয়ে পড়ল। কেন এসেছিল, কিসের প্রয়োজনে, কোনো কিছুই আর মনে পড়তে চাইছিল না। প্রিয়দর্শিনী তাকে কেবল একটা কথাই বলল, আকাশ, আমার সাথে বাকি জীবনটা কাটাতে চাস? আকাশ কিছু না বুঝেই অবাক দৃষ্টিতে কিছুক্ষণ ওর প্রিয় মানুষটির দিকে তাকিয়ে হ্যাঁ বলল। সেদিন শরীরটায় আর কোনো বল ছিল না। প্রিয়দর্শিনী বলল, আমার সাথে আয় আকাশ, আমি একটা জায়গায় তোকে নিয়ে যেতে চাই। কথাটা আর শেষ করতে পারল না আকাশ। প্রিয়দর্শিনীর চোখ দুটি ওকে ভীষণ অদ্ভুতভাবে আকর্ষিত করছিল। গাড়িটা এসে থামলো সেই গ্লোবাল রিলিজ সিনেমা হলটির সামনে। নির্বাক পুতুলের মতো আকাশ এগিয়ে যেতে লাগলো প্রিয়দর্শিনীর হাত ধরে। ওদের মনে না থাকলেও সময়টা ছিল নাইট শো শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত। যথারীতি রোজকার মতো সেদিনও প্রেক্ষাগৃহের দরজা বন্ধ হয়ে গেল। সিনেমা আরম্ভ হলো। প্রিয়দর্শিনী ব্যবহারের মধ্যে অবাস্তবতা লক্ষ্য করা গেলেও ওর সেই শক্ত হাতের বাঁধুনি খুলে বেরোনো আকাশের পক্ষে সেদিন সম্ভব ছিল না। ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হতে লাগলো। প্রেক্ষাগৃহের স্ক্রিনের অবস্থাও পরিবর্তিত হয়ে গেল এক নিমেষে। সিনেমা হলের মধ্যে শুরু হলো নতুন এক ঘটনা। এক ব্যবসায়ী ছেলেকে কিভাবে মেরে ফেলেছিল চারজনের গ্যাং। হাঁ করে দেখতে লাগলো আকাশ। তারপরেই ঘটল চরম বিপদ। সেই মৃত ব্যক্তিগুলিকে স্ক্রিনের মধ্যে থেকে বেরিয়ে আসতে দেখলো আকাশ। তারা দলে দলে এগিয়ে আসতে থাকলো আকাশের দিকে। চমকে উঠল আকাশ। যা দেখছি কি সত্যি? প্রিয়দর্শিনী, শোন শোন, আমার কথা শোন, এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়া উচিত। প্রিয়দর্শিনী আকাশের পাশ থেকে উঠে গিয়ে সেই মৃতদের দলে সামিল হলো। যারা মারা গেছিল তারা প্রত্যেকেই আকাশের সামনে দাঁড়িয়েছিল। তার পাশাপাশি আরো একজন যুক্ত হয়েছিল তাদের সাথে। সে আর কেউ নয়, সে ছিল আকাশের চিরপরিচিত সেই মিষ্টি মনের মেয়েটি প্রিয়দর্শিনী। তারপর চারজনের পরিবর্তে 5 জনে এগিয়ে আসতে লাগলো আকাশের দিকে। বন্দুকের সবকটা গুলি শেষ করেও কাউকে সেদিন আর থামাতে পারল না আকাশ। প্রিয়দর্শিনীর রক্তবর্ণ চোখ দুটি বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল যে সে আর জীবিত নেই। ওরা সকলে মিলে ঘিরে ধরল আকাশকে। পরের দিন আকাশের কোনো খোঁজ না পেয়ে গোটা শহর জুড়ে তল্লাশি শুরু করলো মুম্বাই পুলিশ। প্রিয়দর্শিনীকেও আর ওর গার্লস হোস্টেলে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ গ্লোবাল রিলিজে এসে কেবলমাত্র স্ক্রিনের সামনে আকাশের গুলিবিহীন পিস্তলটা খুঁজে পেয়েছিল। তারা কি সকলে স্ক্রিনের মধ্যে গায়েব হয়ে গেছিল, নাকি বাতাসে মিশে গেছিল, তা আজও সকলের কাছে এক মর্মান্তিক রহস্য হয়ে রয়ে গেছে। তাই এবার থেকে কৌতূহলী মানুষেরা একটু সংযত হয়ে চলবেন। আপনারা এতক্ষণ শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের ছবিঘর গল্পটি। গল্পটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে সূত্রধরের ভূমিকায় আমি ব্রতদীপ, কতকের ভূমিকায় ছিলেন অভিনব, প্রিয়দর্শিনীর ভূমিকায় ছিলেন সুচিস্মিতা, আকাশের ভূমিকায় ছিলেন শ্রী জয়দীপ দত্ত, দিলীপ কুমার রায়ের ভূমিকায় ছিলেন অমলকান্তি, ভূতের ভূমিকায় ছিলেন অভিনব, অন্যান্য মহিলা চরিত্রে ছিলেন সঞ্চারী। সাউন্ড ডিজাইন ও এডিটিংয়ে ছিলেন শুভায়ন ও কভারটি ডিজাইন করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এরকম গল্প আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শাম্ভবী প্রোডাকশন।